আজকের গল্প ধর্ষিতা বউ। অন্ধকার রাস্তায় মোটরসাইকেলের হেডলাইট পড়তেই দেখলাম একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আশেপাশেও কাউকে দেখতে পেলাম না। তবে মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে ওর সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হয়েছে। মেয়েটার পোশাক কয়েক জায়গায় ছেঁড়া ছিল, সাথে ওর শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে আমার মা বারবার কল দিচ্ছে, তবে আমি মেয়েটাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। কিন্তু পরক্ষণেই আমার ভাবনা এলো, এত রাতে মেয়েটাকে ক্লিনিকে নেওয়া হলে মেয়েটার কোনো ট্রিটমেন্ট তো হবেই না, সাথে আরও ঝামেলা বাড়বে। পুলিশ আসবে, আমি মেয়েটারকে আরও কত কিছু জিজ্ঞেস করবে তা বলার বাইরে। তবু আমি যদি মেয়েটার পরিচয় জানতাম তাতেও কাজ হতো, কিন্তু আমি তো মেয়েটাকে চিনিই না। তার থেকে ভালো হয় আমি মেয়েটাকে বাড়িতে নিয়ে যাই। যার বৌদি গাইনি ডাক্তার, তার আবার অন্য ডাক্তারের কাছে যেতে হবে কেন? রোদ্রুর, এ তুই কাকে বাড়িতে নিয়ে এসেছিস? বৌদি, কথা না বাড়িয়ে এই মেয়েটার চিকিৎসা করা শুরু করে দাও। এই মেয়েটা রাস্তার পাশে পড়েছিল, ওর সেন্স নেই, তবে আগে ওর সেন্স ফেরা দরকার, না হলে খারাপ কিছু হয়ে যেতে পারে। কিন্তু এই অচেনা মেয়েকে তোমার বাড়িতে নিয়ে আসা ঠিক হয়নি। বৌদি, তুমি একজন ডাক্তার হয়ে এই কথা বলছো? তোমার উচিত রোগীর চিকিৎসা করা, কে চেনা আর কে অচেনা সেগুলো না দেখা। রোদ্রুর, আমরা কিন্তু পুলিশি ঝামেলায় পড়ব। আরে বৌদি, কিছুই হবে না, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। মেয়েটা দেখতে কি অপরূপা সুন্দরী, আর মুখ দেখে মেয়েটাকে আরো নিষ্পাপ লাগছে। এই রোদ্রুর, রোদ্রুর, তোকে ডাকছি, ওঠ এবার। কি হয়েছে মা? এত সকালেই আমায় ডাকছো কেন? তুই এটা কি করেছিস? হুঁ, আমি আবার কি করলাম? বাড়িতে একটা উটকো ঝামেলা এনেছিস। কে ওই মেয়ে, আর কেনই বা তুই ওই মেয়েকে আমাকে কিছু না জানিয়েই বাড়িতে নিয়ে এসেছিস? তোর সাহস হলো কিভাবে একটা ধর্ষিত মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসার? রাতে আমি তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তা না হলে রাতেই আমি ওই মেয়েকে আমার বাসায় ঢুকতে দিতাম না। মা, তুমি এটা কেমন কথা বললে? আমি রাস্তায় একটা মেয়েকে এই অবস্থায় দেখেও একা ফেলে রেখে চলে আসবো? কোনো হেল্প করব না? না, করবি না। যে মেয়েকে আমরা চিনিই না তাকে আমরা কেনই বা হেল্প করব? তুই এখনই গিয়ে মেয়েটাকে আমার বাসা থেকে বের করে দিয়ে আয়। এসব কথা সমাজের লোকজন জানলে আমাদের মান সম্মান থাকবে? রোদ্দুর, এই রোদ্দুর, তাড়াতাড়ি এদিকে আসো। মেয়েটা ওর রুমের দরজা আটকে দিয়েছে। এই যে আমি এত করে দরজা খুলতে বলছি, কিন্তু ও দরজা খুলছেই না। শেষে দরজা ভেঙে মেয়েটাকে আমি দ্বিতীয়বারের মতো মৃত্যুর হাত থেকে বাঁচালাম। আপনি এসব কি করছেন? আমি আর বাঁচতে চাই না। এই মেয়ে, তুমি বাঁচতে চাও না ভালো কথা, তা আমার বাড়িতে এসে তোমার মরতে ইচ্ছে হলো? আমার বাড়ি থেকে আগে বের হও, তারপর যা খুশি তাই করো। প্লিজ, আপনারা আমাকে আমার গ্রামের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মা অসুস্থ শরীর নিয়ে বাড়িতে একা আছে। আমি বেঁচে না থাকলে আমার মাকে কে দেখবে? কিন্তু আপনার সাথে এসব কি করে হলো? আপনি গ্রামে যাওয়ার আগে আমার সাথে থানায় চলেন, আমরা একটা আপনার নামে জিডি করে আসি। আমি ওদের মুখ দেখতে পারিনি, তাই জিডি করেই বা কি হবে? আমি আমার মাকে নিয়ে বাঁচতে চাই। গ্রামে মাকে একা রেখে শহরে একটা চাকরির খোঁজে এসেছিলাম। ভেবেছিলাম আমি একটা চাকরি ম্যানেজ করেই মাকে শহরে নিয়ে আসব, কিন্তু আমার সাথে যা হলো। থাক, আপনাকে আর কাঁদতে হবে না, আমি আপনার চাকরির ব্যবস্থা করে দেব। চলুন, আপনার মাকে গ্রাম থেকে নিয়ে আসি। কিন্তু আপনার নামটা কি? আমার নাম মন। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। মা, রোদ্দুরের ভাবসাব আমার ভালো লাগছে না। যত তাড়াতাড়ি পারেন মনকে এই বাসা থেকে বিতাড়িত করে দিন। রোদ্দুর, তাহলে মনকে তুই ওর গ্রামের বাড়িতে রেখে আয়। আর মনে রাখিস,
আমাদের যেন এই মেয়েকে নিয়ে কোনো ঝামেলা পোহাতে না হয়। কিন্তু মনের গ্রামের বাড়িতে গিয়ে দেখলাম মনের মা মারা গিয়েছে। বাড়ি ভর্তি অনেক মানুষজন, আর আমাকে দেখেই ওদের গ্রামের মানুষজন ভেবেছে আমার সাথে মন পালিয়ে গিয়েছিল। এই দুঃখে মনের মা স্ট্রোক করে মারা গিয়েছে। গ্রামের মানুষজনই মনের মায়ের সৎকারের ব্যবস্থা করলো। একদিকে মেয়েটা নিজের সর্বস্ব হারালো, আরেকদিকে মায়ের ছায়াও হারালো। এখন মেয়েটার কি হবে? তবে কেমন যেন মনের প্রতি আমার আলাদা টান অনুভব হতো। তাই এত কিছু না ভেবেই মনকে আমায় বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম। অন্তত একটা মেয়ের সুখের কারণ হতে পারলেও নিজেকে সুখী মনে হবে। কিন্তু মন আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আমাকে চলে আসতে বলেছিল, কারণ সমাজ, পরিবার ওকে কখনোই মেনে নেবে না। তবে আমি যদি তোমায় মেনে নেই, তাহলে মন, তুমি কেন আমায় বিয়ে করতে চাও না? আমি তোমায় স্ত্রীর যোগ্য মর্যাদা দেব। শেষে আমি অনেক কষ্টে মনকে আমায় বিয়ে করার জন্য রাজি করাই। পরের দিন ভোর হতেই মনকে নিয়ে শহরে চলে আসি। শহরে এসেই একটা মন্দিরে দুজনে বিয়ে করে নেই। তারপর আমরা বাড়ির দিকে রওনা দেই। সে কি রোদ্দুর! এই মেয়েকে নিয়ে আবার তুই আমার বাড়িতে এসেছিস? মা, এবার কিন্তু মন তোমার ছোট ছেলের বউ, তাই মনকে এবার তুমি ছেলের বউ হিসেবে বরণ করে ঘরে তুলে নাও। আমি বলেছিলাম না মা, এমন কিছু একটা হবে? এই মেয়ে, তোমার কি চোখে লাজ লজ্জা কিছুই নেই? সেদিন যে এত কিছু বললাম, তবু আমার ছেলেকে বশ করে বিয়ে করে ফেলেছ। রাস্তার মেয়ে কোথাকার! আবার তুমি আমায় প্রণাম করতে এসেছ? তুমি আমায় স্পর্শ করবে না বলে দিলাম। তোমার মতো রাস্তার মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কখনোই মানব না। শোনো মন, তুমি কেঁদো না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি মাকে তোমার দ্বারাই প্রমাণ করে দেব তুমি মায়ের যোগ্য ছেলের বউ। মা, এসব কি শুনছি? রোদ্রু সেই ধর্ষিত মেয়েকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তোমার অতি আহ্লাদে রোদ্দুর নষ্ট হয়েছে। বাবা মারা যাওয়ার পর তুমি আর রোদ্দুরকে শাসন করনি, এখন সেই ফল ভোগ করো। আমি এত বড় পোস্টে জব করি, তোমার বড় বৌমা ডাক্তার। সমাজের প্রভাব কি পড়বে তুমি কি বুঝতে পারছো? ওদেরকে এ বাড়ি থেকে বের করে দাও, না হয় আমরা এ বাড়ি ছেড়ে দূরে চলে যাব। দাদার কথাগুলো শুনে মায়ের চোখ দিয়ে জল পড়ছিল। কিন্তু মা আমায় আর মনকে বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা বলতে পারেনি, কারণ আমার প্রতি মায়ের মনে গভীর ভালোবাসা ছিল। তবে মা, বৌদি মনকে অনেক কড়া কড়া কথা বলতো, যেন মন আমায় নিজে থেকেই ছেড়ে চলে যায়। মন ওদের এসব কথা শুনে রুমে বসে কাঁদত, কিন্তু আমায় কখনো ওর কষ্টটা বুঝতে দেয়নি। মা, বৌদি মনকে সংসার থেকে প্রায় আলাদাই করে দিয়েছিল। সংসারে কোনো কাজ, কোনো জিনিস মনকে ধরতে দিত না। আমার আর মনের খাবার বুয়া এসে আমাদের রুমে দিয়ে যেত। মন রান্না করলে ওরা নাকি সেই খাবার ছুঁয়েও দেখবে না। আর খাওয়া তো দূরের কথা, এদিকে আমাদের জন্য সংসারে এত অশান্তি দেখে আমি নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অন্তত ওরা ভালো থাকুক। কিন্তু আমি চলে আসার দিন মা হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। কিন্তু মা অসুস্থ হওয়ার পরেও বৌদি মায়ের খোঁজ না নিয়েই তার চেম্বারে রোগী দেখতে চলে যায়। আমি আর মন মিলে মাকে ক্লিনিকে নিয়ে যাই। কিন্তু তখনও মাকে মনে স্পর্শ করা মেনে নিতে পারছিল না। তবে মাকে ক্লিনিকে ভর্তি করার পরেও দাদা বৌদি একবারের জন্য মাকে ক্লিনিকে দেখতে আসেনি। শুধু আমার ফোনে কয়েকবার দাদা কল দিয়েছিল। 2 দিন আমরা মাকে নিয়ে ক্লিনিকেই ছিলাম। পরের দিন ক্লিনিক থেকে মাকে যখন রিলিজ দেওয়া হলো, তখন আমরা মাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখলাম বাড়িতে দাদা বৌদি কেউ নেই। কাজের বুয়া বলল ওরা শহরে আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করে দিয়েছে মা অসুস্থ হওয়ার পরের দিন থেকেই, কারণ আমরা নাকি এই বাড়ি ছেড়ে চলে গেলে দাদা বৌদি ওরা একা একা মায়ের দেখভাল করতে পারবে না।
মায়ের দেখভালের দায়িত্ব শুধু ওদের একার না, আমাদেরও আছে। যাক, তবুও ভালো আমরা মায়ের দেখাশোনার দায়িত্বটা পেলাম। মা, এখন তুমিই বলো, আমরা কি এ বাড়িতে থাকবো, নাকি মনকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব? বাবারে, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে যে বড় বৌমাকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেও তার মায়ের জায়গাটা নিতে পারিনি। অথচ ছোট বৌমাকে এত কটু কথা বলেছি, এত অসম্মান করে কথা বলেছি, তারপরও ছোট বৌমা আমায় ওর মায়ের জায়গাটা দিয়েছে। আসলে আমার ছোট বৌমার যে ক্ষতি হয়েছে তাতে ওর কোনো হাত নেই। ওর ভাগ্যে লেখা ছিল তাই হয়েছে। ছোট বৌমা, আমার বুকে এসো মা। পুরনো সব কথা ভুলে যাও। সেদিনের রাতটাকে দুঃস্বপ্ন ভাববে। আর কে বলেছে তোমার মা মারা গিয়েছে? আজ থেকে আমিই তোমার দুই মা। তবে মনকে আমি ওই দিনের ঘটে যাওয়া ঘটনার পর থেকে হাসতে দেখিনি। তবে আজ মন মায়ের বুকে মাথা রেখে বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।